আমরা মডিফায়ার আলোচনা করছি। গত ক্লাসেও আমরা এই মডিফায়ার নিয়ে অনেক আলোচনা করছিলাম। এর আগে আমরা বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ কারে বলে, কীভাবে লিখতে হয় সে বিষয়ে কিন্তু আলোচনা করছিলাম। ইংরেজিতে এই পার্টস অফ স্পিচকে আমরা মূলত 5 ভাগে ভাগ করি। একটার নাম নাউন, একটার নাম ভার্ব, একটার নাম অ্যাডজেক্টিভ, একটার নাম অ্যাডভার্ব, একটার নাম হচ্ছে প্রিপোজিশন। মডিফায়ারের ক্ষেত্রে আমরা নাউনকে হেড ওয়ার্ড বলব। এই নাউনকেই মডিফাই করে অ্যাডজেক্টিভ। যদি আগে বসে তার নাম হবে প্রি মডিফায়ার, এবং যদি পরে বসে তার নাম হবে পোস্ট মডিফায়ার। নাউনকে আরও অর্থবহ করার জন্যে, নাউনকে ত্বরান্বিত করার জন্যে, নাউনকে গতিশীল করার জন্যে এই নাউনের আগে বা পরে অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভ আগে বা পরে বসেই নাউনকে কী করে? গতিশীল করে, ত্বরান্বিত করে, মানে নাউনকে কোয়ালিফাই করে। তাহলে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড, অলওয়েজ কোয়ালিফাইজ এ নাউন। Its situation before a noun is called pre-modifier, and after a noun is called post-modifier. তাই তো? post-modifier। আবার আর এক ধরনের অ্যাডজেক্টিভ আছে, সে কি বলছে যে আমি সবসময় একটা বাক্যে নাউনের আগে বসে, কখনো পরে বসবো না। এর নাম ডিটারমিনার, ঠিক কিনা? ডিটারমিনার হচ্ছে এমন একটি পার্ট, মানে অ্যাডজেক্টিভ এমন একটি অংশ যা কখনো নাউনের পরে বা কখনো আলাদা বসতে পারে না, অলওয়েজ নাউনের পূর্বে বসে। এই ডিটারমিনারকে আমরা মোট 5 ভাগে ভাগ করি। প্রথমটার নাম কী ছিল? বলো, একটু বলা যাবে, কথা বলা যাবে, আমরা ক্লাস টেস্টে কথা বলবো না। সাবজেক্ট সব আরও শব্দ যেগুলো দেখা যাক সবাই। তো প্রথমটার নাম আমরা কী বলি? আর্টিকেল। আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম। কী নাম? আর্টিকেল। আমরা আর্টিকেল শিখি, কিন্তু আর্টিকেল যে একটা অ্যাডজেক্টিভের একটা অংশ, কখনো একটা বাক্যে আলাদা বসে না বা নাউনের পরও বসে না, এটা আমাদের জানতে হবে। যেহেতু ডিটারমাইন্ড যে সর্বদাই আমি আগে বসবো, কখনো পরে বসবো না, এই কারণে নাম ডিটারমিনার। এই ডিটারমিনারকে আমরা 5 ভাগে ভাগ করি। খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা মডিফায়ারের ক্ষেত্রে। আমাদের যখন মডিফায়ার পড়বে, মডিফাই করতে হবে, তখন দেখবা এই ডিটারমিনার একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং থাকে। এটাকে বাদ দিয়ে হেডওয়ার্ড নাউনকে অর্থবহ করা খুব একটা সম্ভব হয় না। তাহলে ডিটারমিনার একটার নাম আর্টিকেল। কোনোভাবেই যেন আজকের ভুল না যায়, আমরা যখন লিখবো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এটা কখনো ভুল করতে পারি না বা ভুল করবো না, মানে যেটা হবে একেবারেই হয়ে যাবে। কারণ আমাদের যে কোনো সময় কিন্তু পরীক্ষা নক করবে, কারণ সারা বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু এই মুহূর্তে কলেজে যাওয়ার জন্যে, স্কুলে যাওয়ার জন্যে, ইউনিভার্সিটি যাওয়ার জন্যে বা বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়ার জন্যে উন্মুখ। তারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি একদম প্রস্তুত হয়ে বসে আছে। সুতরাং বাংলাদেশের সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যে কোনো সময় আমাদের এই পরীক্ষার একটা সময়সূচি ঘোষণা করবে এবং আমাদের সেই অনুযায়ী পরীক্ষা দিতে হবে। সেজন্য এই যে প্রস্তুতি আমাদেরকে এখনই দিতে হবে, যেন আমরা আবার 1 মাস পরে, কয়েকদিন পরে যদি না বলি যে আমাদের কোনো প্রস্তুতি নেই বা আমরা পড়িনি বা পড়বো না বা আমাদের হচ্ছে না, এভাবে কথা বলা যাবে না। এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। যাই হোক, তো এই ডিটারমিনারের আর একটা গুরুত্বপূর্ণ অংশের নাম ডিমনস্ট্রেটিভ। ইংরেজিতে কী নাম? ডিমনস্ট্রেটিভ। যে শব্দগুলো আমরা এখানে ব্যবহার করি, আমরা সকলেই জানি, আমাদের সকলের কাছে এই শব্দ দুটো কিন্তু ওয়েল নোন। একটার নাম দিস, একটার নাম দ্যাট। প্লুরালে দিসের প্লুরাল হবে বা দিস, আর দ্যাটের প্লুরাল হবে দোস। সেকেন্ড টাইম আমরা আবার এগুলো মনে করানোর চেষ্টা করছি। এর বাইরে আমরা কী পাই? এটার নাম হচ্ছে পসেসিভ। এই জিনিসটা আমাদের কাছে খুব পরিচিত নাম। এই পসেসিভটা সম্পর্কে আমাদের সবসময়ের জন্য একটা
ধারণা আছে। আই, আই এর পসেসিভ কি? মাই। তাহলে যদি বলা হয় আই এর অ্যাডজেক্টিভ কি, তাহলে অনেকে হয়তো মনে করবে যে সে যার এবার অ্যাডজেক্টিভ হয় নাকি? হ্যাঁ, হয়তো অবশ্যই। তাহলে সেটা কি? মাই। দেখো একটা নাউনের পূর্বে বসে, যে মাই পেন, আমার কলম, বাট পেন মাই কি হবে? পেন ইজ মাই কি হবে? না, হবে না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে পজিটিভ থাকলে আমরা যেন উত্তরটা পারি। তাহলে মাই পেন, হিজ পেন, ইয়োর পেন, করিমস পেন, এরকম যে কোনো নামের সাথে এস দিলে পজিটিভ হয় এবং নাউনের আগে বসবে। এটা অ্যাডজেক্টিভের একটা অংশ, ডিটারমিনার। মূলত একে 5 ভাগে আমরা ভাগ করছিলাম। এই একটা নাম হলো পসেসিভ। ডিমনস্ট্রেটিভ একটা নাম, দিস আর দ্যাট, একটু আগে আমরা বললাম। দিস বিল্ডিং, বিল্ডিং দিস হয় না, তাহলে আমাদেরকে কী বলতে হবে? দিস বিল্ডিং। দ্যাট আইডিয়া, আইডিয়া দ্যাট হবে? হবে না, দ্যাট আইডিয়া। এই যে শব্দগুলা সবসময় নাউনের পূর্ববর্তী। আমাদের আরেকটা নাম কী ছিল? কোয়ান্টিফায়ার, পরিমাপ বা পরিমাণ। আমরা যেটা বলি যে একটা বস্তু বা একজন, একটা কোনো কিছু, তাই না, জিনিস, দ্রব্য, যেটাই বলি না কেন, তাদের একটা কিন্তু পরিমাণ আছে। ইংরেজিতে আমরা এটাকে বলি কোয়ান্টিফায়ার। যেমন আবার অনেক কিছু আমরা গণনা করতেও পারি না, গুনতেও পারি, আবার গণনা করতেও পারি না। এরকম জাতীয় ক্ষেত্রে আমরা বেশ কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করি যারা ডিটারমিনার হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন এনো, নো, এনি, মেনি, মাস, দেখো এভরি, লট, এই যে জাতীয় শব্দগুলা, ইস, সাম, তাই না? সাম পিপল, পিপল সাম হবে না। এনি বুক, বুক এনি হয় না। নো ম্যান, ম্যান নো হবে? হবে না। তাহলে কী হবে? নো ম্যান। এই যে ম্যানের আগে এনি বুক, বুকের আগে এনি, তাহলে এইগুলোকে আমরা কোয়ান্টিফায়ার বলে থাকি। এইভাবে ডিটারমিনারের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা। এদের নাম যদি উল্লেখ করে দেওয়া থাকে যে ইউজ কোয়ান্টিফায়ার, তাই না, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ প্রিমডিফাই দ্য নাউন বা হেড অফ অমুক, সেই শব্দটা দেওয়া থাকবে। তাহলে এইভাবে যদি কোয়ান্টিফায়ার দেওয়া থাকে তাহলে হয়তো ওখানে নো হবে, কি এনি হবে, কি সাম হবে, কি মেনি হবে, কি এভরি হবে, বোঝা গেল। কিন্তু লেখা থাকলেও অ্যাডজেক্টিভ, তাহলে অগণিত অ্যাডজেক্টিভ আছে। এরা যে ডিটারমিনার একটা পার্ট, তখন বুঝতে একটু কষ্ট হয়ে যায়। আবার আমরা যারা ভালো বুঝি, ভালো জানি, তাহলে আমাদের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা কিছু না, আমরা পারব। আমাদের একটা নাম কী ছিল? নিউমেরাল। নিউমেরালের বাংলা কী বলেছিলাম? সংখ্যা। জিরো হইতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা পাই। এই সংখ্যা হচ্ছে আজকের একটা অ্যাডজেক্টিভ, যা কখনো নাউনের পর বসে না, সর্বদাই কোথায় বসে? নাউনের আগে। যেমন 10 টাকা, 10 টাকা নোট। আপনাকে বলি যে আমার দাও টাকা 10, তাহলে টাকা 10 বলি না, আমরা বলি 10 টাকা। তাহলে এই যে 10 টাকা, এই 10 টাকা কী হলো? অ্যাডজেক্টিভ হয়ে গেল, ডিটারমিনার হয়ে গেল, অ্যাডজেক্টিভের একটা বিশেষ অংশ হলো। যা কখনো নাউনের পরে বসে না, কিন্তু মূলত একটা অ্যাডজেক্টিভ সে নাউনকে তো কোয়ালিফাই করে, আগেও বসতে পারে, পরেও বসতে পারে। যেমন উই হ্যাভ সাম বিউটিফুল গার্ডেন্স, এই গার্ডেন্স আসছে এখানে নাউন। তাহলে এই নাউনের আগে বিউটিফুল কী হলো? অ্যাডজেক্টিভ হলো। তাহলে এখানে বিউটিফুল প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হলো। উই ড্রিঙ্ক টি হট বা উই টেক টি হট, তাহলে আমরা খাই গরম চা না চা গরম? গরম চা না, চা তো কখনো গরম চা হয় না। হ্যাঁ, লেখার গরম থাকে, সেখানে আমরা পানি দিই, দিলে ওটা গরম হয়। তাহলে চা গরম, তাহলে টি হট, এই হট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের পরে বসে, অর্থাৎ কী হয়? পোস্ট মডিফায়ার হলো, তাই না? তাহলে এটা এইগুলো হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ। এছাড়া আমরা খুব স্বল্প সময়ে কথা বলি, মডিফায়ার ইংরেজির একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং অত্যাধিক ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ভালো না জানি, কার আগে, কোন পদের আগে, কোন পার্সেন্টেজের আগে কে বসে,
কে পরে বসে, কিভাবে সে বসে এটাকে মডিফাই করে, অর্থবহ করে, এটা যদি না বুঝি তাহলে আমরা ইংরেজিতে আসলে কিন্তু বাক্য তৈরি করতে পারবো না, কোনো ফেরতও তৈরি করতে পারবো না। আমরা আসলাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব কারে বলে? ক্রিয়ার বিশেষণ। তাহলে যে পদ, ভার্বের কি, কোথায়, কেন, কী জন্যে, কীভাবে, কখন ইত্যাদি নির্দেশনা দেয়, তাহলে তার নাম হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ও ভার্বকে মডিফাই করে। কাকে মডিফাই করবে? ভার্বকে। এখন মূল ভার্বের আগে আবার সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ হেল্পিং ভার্বও থাকতে পারে। যেমন আই হ্যাভ চুজেন, তাই না? আমি পছন্দ করে আছি দিস, এই প্রজেক্ট বা দিস প্রজেক্ট, দিস প্রোগ্রাম, দিস প্ল্যান, এরকম অনেক কথা বলে। মাই কেরিয়ার, অনেক কথা আমরা কিন্তু বলে থাকি। তাহলে আই হ্যাভ চুজেন, এই চুজেনের আগে যদি আমরা অ্যাডভার্ব লিখি তাহলে এখানে প্রি মডিফায়ার হবে। আবার হ্যাভের পরে যখন আমরা লিখছি তখন পোস্ট মডিফায়ার হচ্ছে। তাছাড়া আমরা জানি একটি বাক্যকে অর্থবহ করার জন্যে, আরও গতিশীল করার জন্যে অ্যাডভার্ব একটা মুখ্য ভূমিকা রাখে। বাক্য অ্যাডভার্ব ছাড়া হবে, সাবজেক্ট ভার্ব থাকলে বাক্য হয়, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ থাকলে বাক্য হয়, সাবজেক্ট ভার্ব শুধু অ্যাডভার্ব থাকলে বাক্য হয়। কিন্তু একটি বাক্য, স্বয়ংসম্পূর্ণ বাক্যকে যদি আমরা আরও মিনিংফুল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব বসে এবং এই অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অনেক সময় অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও বাক্যে মডিফাই করতে পারে না, পারে না। যেমন ভেরি বিউটিফুল গার্ডেন, তাহলে গার্ডেন যদি নাউন হয়, বিউটিফুল অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হলো। আবার এই বিউটিফুলকে কিন্তু কে মডিফাই করতেছে? ওই ভেরি বিউটিফুল, তাহলে ভেরি অ্যাডজেক্টিভের আগে বসছে, প্রি মডিফায়ার হচ্ছে। কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভ। তাহলে সামটাইমস, দ্যাট মিনস কিছু কিছু সময় অ্যান অ্যাডভার্ব অলসো মডিফাইস অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে কিন্তু মডিফাই করতে পারে। খুব লক্ষ্য রাখতে হবে তো এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে, কে হেডওয়ার্ডকে মডিফাই করবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তা খুব সহজ। আমরা এছাড়াও জানি যে ইন্টেন্সিফায়ার, ভেরিকে আমরা মেনশন করি যখন লেখা থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার, তাই না, মডিফাই দ্য ভার্ব উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভেরিকেই কিন্তু ইন্টেন্সিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার করি। আর নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত অবস্থান বা অতিরিক্ত তথ্য যখন আমরা সংগ্রহ করি বা প্রকাশ করি বা প্রদান করি তখন তাকে আমরা অ্যাপজিটিভ বলি। এই মডিফায়ারের ক্ষেত্রে অ্যাপজিটিভও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার নাম নীলিমা বা খোকি, এই নামে আমরা অনেক সময় একে অপরের ডাকাডাকি করি, তাই না? না, করি না? এগুলোকে আমরা নিক নেম বলি। কিন্তু আমাদের প্রত্যেকের একটা মূল নাম আছে। আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি তাহলে রবীন্দ্রনাথকে একজন গ্রেট পোয়েট, নাকি ওয়ার্ল্ডস ফেমাস বেঙ্গলি পোয়েট। তাহলে যিনি ওয়ার্ল্ড ফেমাস বেঙ্গলি পোয়েট, যিনি পপুলার পোয়েট বা আওয়ার ডিয়ার পোয়েট, তিনিই হচ্ছেন রবীন্দ্রনাথ, তিনি হচ্ছেন কবি নজরুল, নাকি? তাই নজরুল সম্পর্কে বা রবীন্দ্রনাথ সম্পর্কে বা আমার ব্যক্তির নাম সম্পর্কে বা আমাদের একটা বাগান সম্পর্কে বা আমাদের একটা বিষয় সম্পর্কে, তাই না, যখন কোনো অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হয় বা অতিরিক্ত অবস্থান নির্দেশনা দেয় বা নির্দেশ করে তাকে আমরা কী বলি? অ্যাপজিটিভ। এই অ্যাপজিটিভ যখন আমরা লিখি তখন তার আগে বা পরে কিন্তু একটা কমা আমাদেরকে দিতে হবে, আগেও দিতে হবে, পরেও দিতে হবে। নজরুল ইসলাম, কমা, গ্রেট বেঙ্গলি পোয়েট, কমা দিই, তারপর আমাদের ভার্ব দিয়ে বাক্য অংশটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে। আসলে এখানে অ্যাপজিটিভটা কী হবে সেটা প্যাসেজ কিন্তু বলে দেবে। আমরা যদি প্যাসেজের ভিতরে কবি নজরুল সম্পর্কে, তার কবিতা সম্পর্কে, তার লেখা সম্পর্কে থাকে, পোয়েট সম্পর্কে থাকে, এরা ন্যাশনাল পোয়েট বলতে হবে। যদি প্যাসেজের ভিতরে মুক্তিযোদ্ধা সম্পর্কে থাকে তখন ফ্রিডম ফাইটার লিখতে হবে। যে সম্পর্কে লেখা থাকবে তা যদি পারিবারিক কোনো অবস্থান লেখা থাকে
তাহলে সেই সম্পর্কে আমাদের অ্যাপোজিটটা লিখতে হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে সহজ দিক হলো দাগ নম্বর দিয়ে দেওয়া থাকবে, আর আসলে কোন জায়গায় বসবে সেটা একটা গ্যাপ দেওয়া আছে নাকি, তাহলে গ্যাপের উপরেই কিন্তু আমাদের এই উত্তরটা লিখতে হবে। তাহলে খুব সোজা না? এবং এমন শব্দ তোমাকে প্রয়োগ করতে হবে, এমন কোয়ালিফাইং ওয়ার্ড লিখতে হবে, এমন মডিফাইং ওয়ার্ড লিখতে হবে যার মাধ্যমে ওই হেড ওয়ার্ডটি বা যাকে মডিফাই করবে সে যেন মিনিংফুল হয়। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। 2 বা ততোধিক শব্দ হতে পারে, একটাই যে হতে হবে আমার গাইডে লেখা থাকবে সেটাই পড়তে হবে, আমাদের এমন কোনো কথা না। কথা বুঝতেছো তো? আমাদের এমন কোনো কথা নেই যে আসলে ওইখানে কী লিখতে হবে, যে শব্দটি লিখতে হবে তার মাধ্যমে যেন আমাদের এই যাকে মডিফাই করবে সেজন্য মিনিংফুল হয়, এটা মনে রাখতে হবে। এর বাইরে বিভিন্ন ধরনের পার্টিসিপল ফ্রেজ, এর বাইরে ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? এর বাইরে অ্যাডভার্বাল ফ্রেজ আছে না নেই? এগুলোও কিন্তু আছে, এরাও কিন্তু পার্টিসিপল। অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ ক্যারেক্টার। তাহলে পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এখানে প্রি মডিফায়ার হিসাবে নাউনকে মডিফাই করতে পারে। অনেক সময় পাস্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফাই হিসেবে নাউনকে মডিফাই করতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে মডিফাই করে না, করে না? অ্যাডভার্বাল ফ্রেজ ভার্বকে মডিফাই করে, আবার প্রিপজিশনাল ফ্রেজ নাউনকে মডিফাই করে, আবার অল ফ্রেজাল টার্মস অলওয়েজ, তাই না, অ্যাক্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল। এরা আবার অ্যাডভার্বের কাজ করতেও পারে। দেখবা যখন ফ্রেজাল টার্মগুলো আসে, দেখবা কখনো কী দিয়ে, কেমন দিয়ে, কেন দিয়ে, কখন দিয়ে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা বোঝায়। যদি প্রশ্ন করা বোঝায় তাহলে সেক্ষেত্রে তারা কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। এটাও আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এরাও কিন্তু অ্যাডভার্বাল হিসাবে কাজ করে। এখন কে কোথায় কি বসে, যেমন মনে করো উই ওয়েন্ট টু অ্যাপোলো হসপিটাল, আমরা অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম। এখানে লেখা আছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ মডিফাই দ্য ভার্ব। তাহলে উই ওয়েন্ট টু অ্যাপোলো হসপিটাল, কেন গিয়েছিলাম, কী কাজে গিয়েছিলাম? টু সি মাই এইলিং আঙ্কেল, অসুস্থ চাচাকে দেখতে গিয়েছিলাম। তাহলে কী করতে গিয়েছিলাম? অসুস্থ চাচাকে দেখতে গিয়েছিলাম। তাহলে এখানে মডিফাই হিসেবে কী বললো? ইনফিনিটিভ ফ্রেজ। টু সি কি ভার্বের আগে যদি আমরা টু দিই, টু এর পরে ভার্ব লিখি, তাহলে সেই ইনফিনিটিভ হয়, এবং ইনফিনিটিভ যোগে যে ফ্রেজাল টার্মটা আমরা পাবো তার নাম ইনফিনিটিভ ফ্রেজ। নাকি অ্যাট 10 o'clock, কখন গেলাম? অ্যাট 10 o'clock, 10টার সময়। তাহলে ওইখানে যদি গ্যাপ থাকে তাহলে ওটা কী ফ্রেজ হচ্ছে? প্রিপজিশনাল ফ্রেজ। দেখো নাম হলো আবার এখানে টাইম, সময়, কখন গেছিলাম? সকাল 10টার সময়। তাহলে কখন যখন বলছি তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজটা এই মুহূর্তে কিসে কাজ করছে? অ্যাডভার্বালের কাজ করছে। তাহলে হিয়ার অ্যাট 10 o'clock অ্যাডভার্বাল ফ্রেজ হিসাবে আমরা এই বাক্যে বসাচ্ছি এবং বাক্যে মডিফাই করছে। সুতরাং এইভাবে বিভিন্ন ধরনের ফ্রেজাল টার্ম বসিয়ে বাক্যকে মিনিংফুল করা হচ্ছে আমাদের মূল কাজ। এখন সম্ভবত পরীক্ষা 10টাই থাকবে নাকি, এখানে হয়তো 13টা বা 14টা এরকম থাকবে না। তো প্রথমে আমরা একটু একটা একটা করে ডিসকাস করি। এখানে বলা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচার। আমরা ইংরেজিতে কিছু বিখ্যাত কবিদের নাম বলেছিলাম। আমরা বায়রনের নাম জানি, আমরা জন কিটসের নাম জানি, আমরা পিবি শেলি বলেছিলাম, আমরা স্যামুয়েল টেইলর কোলরিজের কথা বলেছিলাম, আমরা জন ডানের কথা বলেছিলাম, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলেছিলাম, এবং সর্বোপরি আমরা কবিদের কবি, সম্রাটদের সম্রাট, তাই না? যে কবির কোনো কবিতার একটি ওয়ার্ড বাদ দিলে বা নাটকের একটি ওয়ার্ড বাদ দিলে, একটা সেন্টেন্স বাদ দিলে যেন মনে হচ্ছে সব অসম্পূর্ণ থেকে যায়, সেই বিশ্ববিখ্যাত কবি, রোমান্টিক এজের কবি উইলিয়াম শেক্সপিয়ার। এই যে কবিদের নাম আমরা বললাম,
এরা রোমান্টিক এজে এসে কবিতা লিখে পাঠক হৃদয়ে, তাই না, অনেক অনেক মনোরঞ্জনের সৃষ্টি করেছে। হৃদয় গৃহী হিসেবে তাদের লেখাগুলো আমাদের সামনে পরিস্ফুটিত হয়েছে, তাই না? সুতরাং আজকের এই শেলি ইংরেজি সাহিত্যের রোমান্টিক এজে যেমন একজন নাম করা বিখ্যাত, বিশ্বের বিখ্যাত একজন কবি, জন কিটস একজন বিখ্যাত কবি, তাই না, কলরিজ একজন বিখ্যাত কবি, আর আমরা তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ফাদার অফ নেচার বলি, তাই না, ফাদার অফ নেচার বলি, প্রকৃতির পিতা বলি, প্রকৃতির কবি বলি, নেচার পয়েন্ট বলি, তাই না? ঠিক তেমনি বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধশালী করার জন্যে, আরও অর্থবহ করার জন্যে, পাঠক হৃদয়কে আরও সাড়া দেওয়ার জন্যে, হৃদয়ের একটা স্পন্দন তৈরি করার জন্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে এই বারণের সঙ্গে তাকে শেলির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে বাংলা সাহিত্যে আমরা কাকে শেলি বলছি? আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। এই নজরুল ইসলামকে আমরা কিন্তু শেলি বলি। দেখো, একটু আগে আমরা যেগুলো আলোচনা করতেছিলাম, হি ওয়াজ এ, এখানে এ হচ্ছে ডিটারমিনারের একটি পার্ট, মানে আর্টিকেল। এ লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন পোয়েট, তাহলে হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যে নাউনের আগে বসে। তাহলে হি ওয়াজ এ কি পোয়েট? গ্রেট পোয়েট। হি ওয়াজ এ গ্রেট পোয়েট, রিবেল পোয়েট, পারি না বলতে, পপুলার পোয়েট, ফেমাস পোয়েট, বেঙ্গলি পোয়েট। তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারি, যে একটা শব্দ ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা না। আমরা অনেকগুলো শব্দ এখানে কিন্তু ব্যবহার করতে পারি, যে একটা শব্দ ব্যবহার করব, একটা শব্দ দিয়ে আমাদের উত্তর লিখতে হবে এমন কোনো বিষয় না। কথা বুঝতে পারছ? যে এখানে আমরা তাহলে এই যে পোয়েট কথাটি লেখা আছে, তাহলে এই পোয়েটের আগে আমরা ন্যাশনাল শব্দটা ব্যবহার করতে পারি, পোয়েটের আগে আমরা গ্রেট শব্দটি ব্যবহার করতে পারি, পোয়েটের আগে পপুলার শব্দটা আমরা ব্যবহার করতে পারি। পারি না তাহলে কি ভয় লাগছে আমাদের? না, এখানে ভয়ের কোনো কারণ নেই। এখন নাউনের আগে বসছে, তাহলে প্রি মডিফাই হবে। হি রোট, এবার লেখা আছে ব্র্যাকেটে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি ব্রাঞ্চ, তাহলে অফ বেঙ্গলি লিটারেচার। তাহলে হি রোট, তাহলে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে কী হতে পারে? এখানে লেখা আছে যে ইউজ অ্যান অ্যাডভার্ব মডিফাই দ্য ভার্ব, তাহলে হি রোট ড্যাশ, তাই না, লেখা আছে ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তাহলে হি রোট কী লিখবো? এমন একটা শব্দ লিখতে হবে, সে অ্যাডভার্ব হবে। তা আমার মনে হয় আমরা অলমোস্ট লিখতে পারি, তাই না? হি রোট, আর কি হয়? ওপেন লিখতে পারি, অলাইজ হতে পারে, এই জাতীয় একটা অ্যাডভার্ব লিখতে হবে। তাহলে যে কোনো একটা অ্যাডভার্ব এখানে কি বসবে বা বসতে পারে। তাহলে অ্যাডভার্ব বসে এই বাক্যটাকে কী করলো? আরও অর্থবহ করলো। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এরপরে দেখো, আগে শিখিয়ে নিই, তারপর আমরা গ্রামারে যাই। এরপরে আছে নজরুল, এখানে লেখা আছে ইউজ অ্যান অ্যাপজিটিভ। একটু আগে আমরা যে অ্যাপজিটিভের কথা বলেছিলাম, ওন দ্য অ্যাটেনশান অফ, দেখো, এভরি ওয়ান, তাই না, ইন ইজ আর্লি চাইল্ডহুড। তাহলে নজরুল কী হিসাবে? এ গ্রেট পোয়েট, একজন কবি হিসাবে, একজন বড় কবি হিসাবে তার বাল্যকাল থেকেই, শিশুকাল থেকেই পাঠক হৃদয়ে সেটা স্থান করে নিয়েছে। তাহলে যার নাম নজরুল, তিনি কি এ গ্রেট পোয়েট, এ রিবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি হিসাবে, তাই নাকি, পাঠক হৃদয়ে, আমাদের হৃদয়ে সে স্থান করে নিয়েছে। তাহলে যার নাম নজরুল, তার নাম গ্রেট পোয়েট বা ন্যাশনাল পোয়েট। সেই এবার কে? এ রিবেল পোয়েট। তা তুমি এ রিবেল পোয়েট লিখলে,
বাড়ি এসে তোমার স্বর্ণের সোনার হৃদয়ের গাইড বইটা খুলে দেখলে হায় হায় এই যে লেখা যে ন্যাশনাল, সেটা কি উত্তর হবে না? উত্তর তো হবে। যিনি নজরুল তিনি বিদ্রোহী কবি, যিনি নজরুল তিনি বিখ্যাত বাংলা কবি, যিনি নজরুল তিনি আমাদের জাতীয় কবি নাকি, যিনি নজরুল তিনিই আমাদের মহান কবি। তাহলে গ্রেট পোয়েটও হলো, ন্যাশনাল পোয়েটও হলো, আবার রিবেল পোয়েটও হলো। তাহলে এইগুলোকে আমরা কী বলবো? অ্যাপোজিটিভ। সুতরাং মুখস্থ করে এটা কখনো হয় না। এটা আমাদের কী কাজ? আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদেরকে ভালো করে জানতে হবে। মডিফায়ার হচ্ছে দেখতে মনে হচ্ছে যে কী না কঠিন, আসলে অত্যন্ত সোজা। যদি আমি পার্টস অফ স্পিচগুলো ভালো করে বুঝি, যদি আমার ভিতরে ওয়ার্ড ভ্যাকাবুলারি থাকে, শব্দ সম্ভার থাকে, শব্দের ভাণ্ডার থাকে, যদি স্টোর হাউস থাকে, সেখান থেকে বিভিন্ন ধরনের শব্দ নিয়ে ওয়ার্ড নিয়ে আমরা এই বাক্যটাকে ফিল আপ করতে পারি, মডিফায়ার হিসাবে, তাই না? আমরা লিখতে পারি, দেখবা কোনো বাধা আসবে না। তা এইভাবে আমাদেরকে এই শব্দগুলোর মাধ্যমে বা ফ্রেজাল টার্মের ভিতর দিয়ে, আমাদের অ্যাপোজিটিভের মাধ্যমে, ইন্টেন্সিফায়ারের ভিতর দিয়ে, অ্যাডজেক্টিভাল ইউসেজের ভিতর দিয়ে, বা ডিটারমিনারের ভিতর দিয়ে, বা অ্যাডভার্বালের ভিতর দিয়ে, বা বিভিন্ন ধরনের ফ্রেজাল ওয়ার্ডের মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। সুতরাং ইট ইজ ভেরি ভেরি ইজি ফর আস টু কমপ্লিট দ্য গ্যাপ উইথ মডিফায়ার্স, তাই না? এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূলত মডিফায়ার।